মামলা নয়, ডিএমপির বিভাগীয় তদন্তে আস্থা রাখতে চায় ছাত্রলীগ। কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় ঢাকা মহানগর ডিএমপি পুলিশের বিভাগীয় তদন্তে আস্থা রাখ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার নিহত ও 7 জন আহত হয়েছেন। সোমবার 11 সেপ্টেম্বর ভোর 4:30টায় এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার হাসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় ঢাকা মহানগর ডিএমপি পুলিশের বিভাগীয় তদন্তে আস্থা রাখতে চায় বাংলাদেশ ছাত্রলীগ। মামলার বিষয়ে প্রশ্ন করা হলে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বিষয়টি এড়িয়ে যান। সোমবার 11 সেপ্টেম্বর দুপুরে ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় 2.5 ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা সেই ঘটনাটির আশু সুরাহা নিশ্চিত করার জন্য, আইনের শাসন সুচিন্তিত করার জন্য এবং যারা দায়ী তাদের যেন যথাযথ ও যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয় সেটির জন্য গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ও আজ ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছি। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে জানিয়েছি এবং ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন বিভাগীয় তদন্ত প্রক্রিয়াধীন। দ্রুত তদন্তের আলোকে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে। ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে ছাত্রলীগ মামলা করতে নিষেধ করেছে। তাহলে মামলা করবেন না আপনারা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, পরিবারকে মামলা করতে দেওয়া হচ্ছে না, ভুল কথা। এটি নিয়েই আমরা কথা বলেছি। আজকে ডিএমপি কমিশনারকে বলেছি তদন্ত কমিটির প্রতিবেদন যেন দ্রুত দেওয়া হয়। সুষ্ঠু বিচার বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, সেটি নিয়েই আমরা কথা বলেছি। বিষয়টি নিয়ে পুলিশের সবাই বিব্রত বোধ করছেন। এ ঘটনায় ছাত্রদলের উদ্বেগকে ছাত্রলীগ কিভাবে দেখছে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, যারা এ ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই তাদের বিষয়ে আমরা সতর্ক আছি। যারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যত্যয় করতে চায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তাদের ফাঁদে ছাত্রলীগ পা দেবে না। এ বিষয়টিকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে কোনো ধরনের তিক্ত সম্পর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কিনা প্রশ্ন করা হলে ছাত্রলীগ সভাপতি বলেন, সেটির কোনো সুযোগ নেই, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। শনিবার 9 সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদ বিরুদ্ধে। নারীঘটিত একটি ঘটনার জেরে এই ঘটনা ঘটে। শাহবাগ থানায় নিয়ে তাদের নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন। এ ব্যাপারে জানতে চাইলে রোববার 10 সেপ্টেম্বর সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ঘটনাটি শুনেছি, অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে, এডিসি হারুন শনিবার 9 সেপ্টেম্বর রাতে এক নারীর সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। সে সময় ওই নারীর স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তাদের দুজনকে একসঙ্গে পান। সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে পুলিশ ফোর্স নিয়ে এসে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে গিয়ে বেদম মারধর করে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে ডিএমপি কার্যালয়ে গিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার 11 সেপ্টেম্বর বেলা 12:10 দিকে কেন্দ্রীয় কমিটির একজন নেতাকে সঙ্গে নিয়ে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেন সাদ্দাম। জানা গেছে, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতিতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি। বৈঠকটি পূর্বনির্ধারিত বলে জানা গেছে। তবে বৈঠকে প্রবেশের আগে ছাত্রলীগ সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে রাজধানীর শাহবাগ থানায় ধরে নিয়ে পিটিয়েছেন পুলিশের রমনা বিভাগের সাবেক এডিসি হারুন অর রশিদ। শনিবার 9 সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ছাত্রলীগের এই দুই নেতাকে পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এডিসি হারুনকে ডিএমপি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এপিবিএনে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১০৩ বারের মতো পেছাল। আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। সোমবার ১১ সেপ্টেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থার র্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন। আদালতের শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর বিষয়টি জানিয়েছেন। আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমান সহ মোট আসামি ৮ জন। অন্য আসামিরা হলেন বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশরুদ্র পাল ও আবু সাইদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এরপর নিহত রুনির ভাই নৌশের আলম রোমান রাজধানী শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। ৪ দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কাছে হস্তান্তর করা হয়। ২ মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার রোটাবের কাছে হস্তান্তর করা হয়। সেই থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সম্প্রতি এ রায় হয়। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করা হয়েছে। জানা যায়, গত ১০ আগস্ট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত থেকে রাজধানীর ভাসানটেক থানার ৬ শহীদ মইনুল রোডের বাড়ির ঠিকানায় তারেক জোবায়দার পরোয়ানা থেকে পাঠানো হয়। এ পরোয়ানা তামিলের দায়িত্ব সংশ্লিষ্ট থানার। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কামরুল আহসান বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে জারি করা সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা ভাসানটেক থানায় পাঠানো হয়েছে। এ পরোয়ানা তামিলের দায়িত্ব সংশ্লিষ্ট থানার। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তাদার রিয়াজুল ইসলাম বলেন, আদালত থেকে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে জারি করা সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে তা তামিল করার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি। এর আগে গত বুধবার ২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে দুদক আইনে ২৬(২) ধারায় তারেক রহমানের ৩ বছর ও ২৭(১) ধারায় ৬ বছরের কারাদণ্ড দেন আদালত। ২ ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এছাড়া দুদক আইনের ২৭(১) ধারায় জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাস সাজা ভোগ করতে হবে। অন্যদিকে জোবায়দা রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাস সাজা ভোগ করতে হবে। একই সঙ্গে তারেক জোবায়দা দম্পতির অপ্রদর্শিত সম্পদ হিসেবে ২,৭৪,৯৩,০৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে ৪ মামলায় তারেক রহমানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান। তবে জোবায়দার এটি প্রথম ও একমাত্র মামলার রায় বলে জানান বিএনপিপন্থী আইনজীবীরা। মুদ্রা পাচারের মামলায় ২০১৩ সালে তারেক রহমানকে প্রথমে খালাস দেন ঢাকার আদালত। তবে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের পর হাইকোর্টের রায়ে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তার ৫ বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সঙ্গে তারেককে কারাদণ্ড দেন আদালত। এ মামলায় খালেদা জিয়ার হয় ৫ বছর কারাদণ্ড, তারেকের হয় ১০ বছর।
পরে 2018 সালের 10 অক্টোবর 21 আগস্টের গ্রেনেড হামলার মামলার রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। হত্যা ও বিস্ফোরক আইনের 2 মামলার প্রতিটিতে কয়েকটি ধারায় তাকে 3 বার যাবজ্জীবন কারাদণ্ড, 2 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিস্ফোরক আইনের আরেকটি ধারায় তার কারাদণ্ডাদেশ দেওয়া হয় 20 বছর। তবে সবগুলো সাজা একসঙ্গে কার্যকরের উল্লেখ থাকায় তারেককে যাবজ্জীবন সাজা খাটার বিষয়টি রায়ে উল্লেখ করা হয়। সবশেষ 2021 সালের 4 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নড়াইলে দায়ের হওয়া মানহানি মামলায় তারেক রহমানকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি তাকে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার 27 জুলাই ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে তারেক জোবায়দার মামলার রায় ঘোষণার জন্য বুধবার 2 আগস্ট দিন ধার্য করেন। এ মামলায় 56 জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে 42 জন সাক্ষ্য দেন। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও ট্রাক সংঘর্ষে 1 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। সোমবার 11 সেপ্টেম্বর ভোর 4টায় এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার হাসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম মাদবর 45 অ্যাম্বুলেন্স যাত্রী। সে পটুয়াখালী উপজেলা মরিচবুনিয়া গ্রামের আমজাদ আলী মাদবরের ছেলে। আহতরা হলেন পটুয়াখালী সদর উপজেলা আল আমিন, শাবানা বেগম, নাসিমা, রাহিমা, রহিম, নূর আলম। তারা একে অপরের আত্মীয়। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পটুয়াখালীর মরিচবুনিয়া উপজেলার আল আমিন ডেঙ্গু আক্রান্ত হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ সময় অ্যাম্বুলেন্সটি হাসারা এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হয়। এ সময় 7 জন গুরুতর আহত হয়। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ বলেন, মালবাহী ট্রাকের পিছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দিলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের সামনে ছিটে থাকা যাত্রী নিহত হয়। ট্রাক ও অ্যাম্বুলেন্স দুটি থানা হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স ও ট্রাক চালক দুজনেই পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।